আচ্ছা, এই যে এখানে আমরা যদি ধরো ভিন্ন ভিন্ন ভাবে আনতে যাই, এটুকু বানাতে যাই, তাহলে আবার এটা জটিল হয়ে যায়। তাহলে আমরা একবারে নিয়ে আনি। ভাগ মানে কত? 29.94 ভাগ কত? মানে এই ভাগটাকে আমি এই আকারে লিখছি, সমান কত? 172। এখন আমাকে এটাকে কি করতে হবে? 29.94। আমি এটাকে 29.94 আচ্ছা, এখানে যা আছে তা লেখা নি। এই যে আমি কি করছি, এখানে ছিল 2994, আমি লিখছি কত? 29 দশমিক। তার মানে এই জন্য কি করতে হবে তোমার? এই যে এখানে কি করতে হবে? এখানে এখানে একটা 100 দিয়ে গুণ দিতে হবে। আমি 2994 যদি 29.94 লিখি, তার মানে এখানে কি করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে। 100 দ্বারা গুণ করলে কি হয়ে যায়? এই 2994 হয়। আবার একই যাবে 14.5। লিখলামই 14.5কে আমাকে কি বানাতে হবে? এই থেকে 14.5কে কি বানাতে হবে? 1 পয়েন্ট। তার মানে আমি এখানে এটাকে 1 পয়েন্ট এটা বানাইলাম, কিন্তু আমার ছিল কত? 14। তাহলে আমি কি করছি এখানে? 10 দিয়ে গুণ দিলে কি হয়ে যায়? 14.5। এখন তুমি যদি এখানে কেউ যদি না বুঝো, তাহলে এটা কোন জায়গায় বুঝো না, তুমি হলো 0.75, তুমি দশমিকের গুণ বুঝো না। 0.75কে যদি 10 দ্বারা গুণ দাও, তাহলে এটা হয়ে যায় কত? মানে 10 দ্বারা, মানে একের সাথে শূন্য থাকলে এরকম গুণ দিলে যে কটা শূন্য থাকে, দশমিক তত গড় ওইদিকে যায়। দশমিক গুণ দিলে দশমিক এদিকে যায়, গুণ দিলে দশমিক এদিকে যায়, গুণ দিলে। আর ভাগ দিলে দশমিক কোন দিকে যায়? এই আর দেখা দিলাম, গুণ দিলে দশমিক এদিকে যায়, আর ভাগ দিলে দশমিক কোন দিকে যায়? উল্টা দিকে যায়। এখন আমি কি করছি? 10 দ্বারা গুণ করলাম। যদি 10 দ্বারা গুণ করি, তাহলে এটা কোন দিকে যাবে? এদিকে যাবে। এখন এই যে এখানে দেখো, আমার অঙ্কটা আছে এরকম। আমার অঙ্কের মধ্যে দশমিক আনছে কোন জায়গায়? আমরা প্রথমে বলছিলাম কোন জিনিসের সাথে দশমিক না থাকা মানে কি? দশমিক কোন জায়গায় আছে? শেষে আছে। তাহলে আমার এখানে কি করতে হবে? দশমিকটা এই জায়গায় আনতে হবে, 2 ঘর এদিকে আনতে হবে। 2 ঘর এদিকে আনতে হবে, 2 ঘর এদিকে আনছি। অঙ্কের মধ্যে আমি ঠিয়া আনলে হবে? 2 ঘর যেহেতু আনছি, তাহলে ওই 2 ঘরের পোষাই দিতে হবে না? এই 2 ঘরের পোষাইতে হলে কি করতে হবে? একটা 100 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 100 দিয়ে গুণ করলে আবার কি হবে? দশমিকটা এদিকে চলে যাবে। এটা বললাম না, 10 দিয়া বা শূন্য একের সাথে শূন্য থাকলে এটা দিয়ে কোনো জিনিসের গুণ করলে দশমিকটা কোন দিকে যায়? এদিকে যায়। এখন 100 দ্বারা গুণ করো, দশমিক কোন দিকে যাবে? এদিকে চলে যাবে না? দুইটা শূন্য, 2 ঘরে এদিকে যাবে। তার মানে যা ছিল তাই আছে। এরপর দেখো, আমার ছিল এটাকে আমি এখন লিখছি কি? মানে দশমিক ছিল 4-এর পরে, আমি দশমিককে একটা 1 ঘরে এদিকে নিয়ে আসছি, কারণ আমার অঙ্ক আছে এইভাবে। ঠিক আছে? তাহলে 1 ঘরে এদিকে আনছি। তার মানে 1 ঘরে এদিকে আনছি, তাহলে কি করতে হবে? এখন 10 দ্বারা একটা যত করে আনছি তত গুলো শূন্য দিয়ে গুণ দিলাম। এখন তুমি 10 দিয়ে গুণ দাও, গুণ দিলে কি 1 ঘর আবার এদিকে চলে যাবে না? তারপরে এটা যা আছে তাই আছে, এটা যা আছে তাই আছে, আমি কোনো চেঞ্জ করি নাই। এরপরে আমার বাকি ছিল কত? 172। এখন জাস্ট আমি অঙ্কের মতো রাখার জন্য আর কি, এটা কিছুই না, জাস্ট একটু ভেজাল করছে এরা। হ্যাঁ, এখন দেখো এই যে শূন্য শূন্য কি? শূন্য শূন্য কাটা। এখন তুমি এই দুইটা রাখো, শুধু তোমার অঙ্কের মধ্যে যে যে দুইটা আছে এই দুইটা রাখো। এই 10কে আড়াআড়ি করে কোথায় নিয়ে যাবা? নিচে। 172, এই 10টা কোথায় চলে যাবা? নিচে। কারণ তোমার অঙ্কতে যেভাবে আছে অ্যান্সারটা, ওইভাবে তুমি সাজাইতেছো। অঙ্কতে শুধু এই দুইটা রাখছে, আর সব ওই পাশে নিয়ে সমান সমান ওই পাশে নিয়ে গেছে। ওই জন্য আমি শুধু কি অঙ্কের মধ্যে শুধু আমি এই যে এই অংশটা রাখছি, এই অংশটা রেখে বাকি যা আছে সবগুলাকে কি ওই সাইডে নিয়ে গেছি। কোন জিনিসকে 10 দ্বারা ভাগ করলে 10 মানে কি একের সাথে কয়টা শূন্য? একের পরে কয়টা শূন্য? একটা শূন্য। তার মানে দশমিক, এই যে তার মানে এই যে 1 ঘর আগে কি দশমিকটা আছে এই জায়গায়, হয়ে যাবে কোন দিকে? এই জায়গায়। তার মানে কি বলছিলাম, একটাকে ভাগ দিলে দশমিক এইদিকে আসে, আর গুণ দিলে দশমিক ওইদিকে যায়, এটা মনে রাখতে হবে। তার মানে এই যে পরের লাইনে কি হয়ে যাব? 17.2। কারণ এটা ভিন্ন ভিন্ন দিলে ভেজাল হয়ে যায়। এইভাবে করলে ভালো, কারণ তোমার গাইডে এইভাবে করা আছে। আর কোনটা? আচ্ছা দেখো, আমাদের এখানে সুবিধা হলো কি, অঙ্কগুলো আর লেখা লাগবে না, অঙ্কগুলো এখানে তোলা আছে। কোন সংখ্যার এত অংশ? এই যে দেখো, অকিক নিমে যত অঙ্ক করবা, তুমি একটারে অঙ্কর মতো চিন্তা করার দরকার নাই। যেখানে আননোন কথা বলবে, কোন, জাস্ট এক্স বসাই দিবা। এরপরে যা বলছে শুধু ওই অনুযায়ী লিখে যাবে, আর কিছুই না। দেখবা বলছে কি কোন সংখ্যা, তুমি তাহলে ধরে নাও যে এক্স। এটা ভালো হয় না লাল? ভালো, লাল কালি ভালো হয়। দেখি তো।
লাল কালি দেখা যায়? আচ্ছা, তার মানে যে তার মানে যখন বলছে কোন সংখ্যার, কোন মানে কি এক্স, জানো না, আননোন মান মানে কি এক্স, কোন সংখ্যার লাস্টে কি আছে র, র, এই র মানে কি এর, এটুকু জানতে হবে। র মানে কি এর। সবসময় সবাই বুঝো, কিছু জিনিস বুঝার পরে এটা মনে রাখতে হবে, নচেত বেসিক জীবনে ডেভেলপ হবে না। তোমাকে আমি বলছি যে তুমি 20 লেখো, 20 লিখতে হলে তোমাকে তোকে 1 2 1 থেকে তোমার 9 10 পর্যন্ত জানা লাগবে। এরপরে না তুমি শিখবা যে 20 লিখতে হলে আগে 2 পরে 0, 2 কিভাবে লিখতে হয় সেটা তোমাকে আগে প্র্যাকটিস আনতে হবে না? এখন তো এইসব কথাগুলা অঙ্ক জীবনে বেসিক তৈরি হবে না ততদিন পর্যন্ত যেগুলা ওই যে বোঝানোর সময় যে জিনিসগুলো মুখস্থ করতে হয় ওগুলো মুখস্থ করতেই হবে। এই যে সংখ্যার লাস্টে এরকম থাকলে, এর সংখ্যার লাস্টে এর আছে, এটুকু যদি তুমি না মনে রাখো তাহলে তুমি বুঝবা কেমনে? তাহলে এই যে কোন সংখ্যার মানে এক্স, সংখ্যার এর এত অংশ, এত অংশ 64 এর সমান। কারণ বলছে কি এখন এক্স এর মান নির্ণয় করতে বলছে, এর মানে তো কি গুণ, এর মানে কি এই যে গুণ দিয়ে দিলাম। তার মানে এখন তুমি এক্স এর মান বের করবা, এই যে মানে কি এক্স কি উপরে না নাকি নিচে? উপরে। তার মানে উপরে এক্স আছে, এটাও আছে, তার মানে 2x, একসাথে আমরা করতেছি। আর এটা আছে নিচে, আর করে কোসারি দিয়ে যাবা, ওই পাশে নিয়ে যাবা, সমান সমান 64 ইন্টু আর আছে না, আড়াআড়ি বুঝো না, 64 নিচে মনে মনে 1 আছে, এখানে উপরে হলো কি 2x, তো 2x গুণন 1 সমান সমান কি 2x, আর এখানে নিচে আছে কি 7, এখানে উপরে আছে কত 64, তাহলে আড়াআড়ি গুণ দিলে 64 গুণন কি 7, অতএব x সমান সমান কত 64 গুণন 7/2, তার মানে 32, 7 দুগুণে 14, 4 হাত আছে 1, 3 7 21, 22। করো না কেন তুমি? কি মানে অঙ্ক কি মুখস্থ করো না কেন? মানে খাতা কলম লেখো না কেন? লেখার জায়গা নাই, মোবাইল তো পকেটে ঢুকাইতে পারো, বই তো এত কিছু দরকার আছে? মানে যেটুকু করতে মানে তোমরা বিজ্ঞান বিজ্ঞান বই আনবা, কম্পিউটার বই আনবা, ম্যাথ বই আনার দরকার নাই। এখানে ম্যাথ বই বলছে ছবি ছবি দেওয়ার জন্য, যেটুকু যেভাবে করতে বলে ওইভাবে করো না, উল্টো ভাবে চলো। আমি যখন বলি যে এটা যারা পারো সাথে সাথে করে ফেলবা খাতায়, তাহলে এগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে এখন এর জন্য বসে থাকা লাভ না। এখন দেখো, এখন আর করার জন্য কি বসে থাকবো? এখন দেখো আরেকটা অঙ্ক দেখাই। 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ? এই যে দেখো 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ? এই কথাটা কি বোঝায়? মানে আমরা যখন যখন এই যে অংশ আছে, অংশ মানে কি কেউ উপরে থাকবে, হ্যাঁ ভগ্নাংশ, কেউ উপরে থাকবে কেউ নিচে থাকবে, তাই না? তোমাকে যদি বলে তুমি পরীক্ষায় 50-এর মধ্যে 30 পাইছো, তার মানে কি 50 নিচে লেখে না? এটুকু তো বুঝার, মানে বুঝার হলে এটুকু যে কতর মধ্যে কত পাইছো, যতর মধ্যে পাইছো সেটা নিচে, আর যত পাইছো সেটা উপরে। তো এটুকু ওটার সাথে কম্পেয়ার করে নিতে হয় যে কোনটুক মানে কি, একটু তুলনা করে নিতে হয় যে কোনটা মানে কি মোট কোনটা, আর মোটের মধ্যে খণ্ডিত অংশ কতটুকু। মোট আমার 50, খণ্ডিত আমি পাইছি 30, এই জিনিসটি বোঝা যায়। বলছে কি 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ, তাহলে এখানে মোট কে মোট 4 ঘন্টা, মানে 4 ঘন্টা বলছে কি 4 ঘন্টার মধ্যে কত অংশ হলো এটা, তার মানে নিচে হবে কে, নিচে 4 উপরে এটা। এই যে আমি তো এটা বোঝার জন্য একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলাম, যে আমরা পরীক্ষার সময় বলি যে এতর মধ্যে এত পাইছি, মানে মোট যেটা সেটা থাকে কি নিচে, যত পাই সেটা উপরে। এখানে বলছে 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ, 4 ঘন্টার কত অংশ, তার মানে 1 ঘন্টা 20 মিনিট বড় নাকি 4 ঘন্টা বড়? তাহলে যেটা বড় সেটাই কোথায় যাবে, নিচে যাবে। তার মানে এই যে নিচে 4 ঘন্টা, এখন এখানে তো 1 ঘন্টা। এখন তুমি অঙ্ক পড়ে বুঝতে হবে যে ভগ্নাংশ বলছে না কি বলছে। এখন তোমাকে বলছে যে 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ, এটাকে তুমি কিভাবে প্রকাশ করো? তুমি পরীক্ষাতে জীবনে পরীক্ষা দিছো না, পরীক্ষাগুলো দেখছো না, মার্কসগুলো কিভাবে প্রকাশ করে? তোমাকে এখন যদি বলে যে তুমি 20-এর মধ্যে 10 পাইছো, এটা কিভাবে লেখে? এই যে 20-এর মধ্যে 10 পাইছো এইভাবে লেখে? তার মানে এই জিনিসটা তো মনে রাখতে হবে যে আমি কোন জিনিসটা আমি কিভাবে প্রকাশ করি।
যখন তোমাকে বলছো অংশ, অংশ মানে যেহেতু এটা আমরা একটা পড়া দিচ্ছি ভগ্নাংশ পড়াচ্ছি, তো অংশ মানে এখানে ভগ্নাংশ। ভগ্নাংশের সময় নিচে কোনটা লিখবা, উপরে কোনটা লিখবা? নিচে লিখবা টোটাল অংশটা, উপরে লিখবা এই খণ্ডিত অংশটা, ওটার মধ্যে যতটুকু সেটা। তাহলে এই যে এখন দেখো নিচে আসছে 4 ঘন্টা, তাহলে উপরে তো দেখো উপরে তো পুরোটা ঘন্টায় না। এখন আমি 1 ঘন্টা 20 লিখে দিলে হইব? তাহলে এটাকে আমরা হ্যাঁ দুই ভাবে প্রকাশ করতে পারি। একটা হলে নিলে সব মিনিটে নিব, আর না নিলে সব ঘন্টায়। তাহলে এখন ধরো আমি যদি ঘন্টা দিতে যাই, তাহলে 20 মিনিটকে আবার ঘন্টা দিতে হবে, মানে বেশি হয়ে যায়। আচ্ছা আমরা দুই ভাবে দেখাই। ধরো এটাকে তুমি ঘন্টা দিতে চাও, তাহলে 1 ঘন্টা তো আছে, যোগ 20 মিনিট। 20 মিনিটকে ঘন্টা দিতে হলে কি করতে হয়? মিনিটকে ঘন্টা দিতে হলে কি করতে হয়? 1 মিনিট গেল মানে 60 মিনিট, 1 ঘন্টা গেল কত মিনিট? তাহলে মিনিটকে ঘন্টা নিতে হলে 60 দ্বারা কি ভাগ করতে হয়? মিনিটকে ঘন্টা নিতে হলে 60 দ্বারা ভাগ করতে হয়, কারণ 60 মিনিট, তার 60/60 সমান 1 ঘন্টা। মানে হ্যাঁ, তার মানে এটা একটু জটিল। এই দেখো 3×20=60। তাহলে এখানে কি হয়? উপরে আছে 1+1/3, নিচে আছে কত? 4। তাহলে লসাগু হলো 3, 3 × 3 + 1। যার ইয়ে সমস্যা ক্লাস 6, 7, 8, 9 এর ম্যাথ বই আছে, আমি পিডিএফ দিয়ে দিব, ম্যাথ বই করবা, ম্যাথ করবা। 4/3, নিচে আছে কত? 4 সমান 4/3 গুণন 1/4, 4 কাটা সমান কত? 1/3। এখন এখন এই একটা পদ্ধতি, আরেকটা এখন আমি এটা নিচ্ছি কিসে? ঘন্টাতে। এটা নিচ্ছি কিসে? এটা নিচ্ছি কিসে? মিয়া কথা বলো না, এটা নিচ্ছি কিসে? হ্যাঁ কথা বলো না কেন? এখন এটা হ্যাঁ, এরপর আরেকটা আসছে কি, আমি মিনিটও নিতে পারি। আমি সময়কে তো আমি ঘন্টায়, মিনিট, সেকেন্ড কতভাবে প্রকাশ করতে পারি। যে মানে আমি যে এককে নিই, এককে নিতে হবে। এখানে যেহেতু নিচে ঘন্টা লিখছি, তাহলে উপরে সবগুলোকে কি ঘন্টা দিতে হবে। আমি যদি নিচে মিনিট নিই, এখন আমি নিচে লিখবো মিনিট, তাহলে এখানে নিচে আছে কয় ঘন্টা? 4 ঘন্টা। আমরা জানি 1 ঘন্টা গেল কত মিনিট? 60 মিনিট। তাহলে 4 ঘন্টা গেল কত? 4×6 24 মিনিট, 240 মিনিট। 1 ঘন্টা গেল 60 মিনিট, 4 ঘন্টা গেল কত? 240 মিনিট। তারপরে হলো এই যে 1 ঘন্টা গেল 60 মিনিট, আরো আছে 20 মিনিট, 60-এর কত মিনিট? 80 মিনিট। 1 ঘন্টা গেল তো 60 মিনিট, আর 20 মিনিট মানে কত? 60 আর 20 80 মিনিট। তাহলে 80 কাটার 3/24। দেখো ওইটা সেইটা সহজ না? এটা তুমি অঙ্ক দেখে বুঝতে হবে যে আমি কোন দিকে নিব। অঙ্ক দেখে তুমি বুঝবা যে তুমি ঘন্টায় নিবা না মিনিটে নিবা, এটা তোমাকে অঙ্ক দেখে বুঝতে হবে। তুমি এই ঘন্টায় নিবে না, অঙ্ক দেখে বুঝবা তুমি ঘন্টা নিবে না, ঘন্টা নিবে না। এই যে এদিকে পড়া তো দেখে না, তাহলে এটা যেন দেখো না, এজন্য বলছি মাথা এদিক সেদিক করো, দেখুন এক সাইডে মাথা করো। তোমার যার সমস্যা সে আগে এসে সামনে বসতে হবে। তুমি নারী কমিটি বলবে না, তোমার জন্য জায়গা খালি রাখবে? তুমি আসো তো পরে, তুমি আসোই তো পরে। ঠিক আছে, এখন বুঝছো কোন দিকে নিবা? কোনটা? এটা সোজা, এটা করেন কোন জায়গায়? এটা তোমার ঘন্টা, তোমার কত ঘন্টা দিলাম, যে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা যোগ করো। এটা হলো যোগ করছি। 1 ঘন্টা 20 মিনিট। মিনিটকে তুমি ঘন্টা নিতে পারো না? মিনিটকে ঘন্টা নিতে 1 ঘন্টা গেলে কয় মিনিট বলো? 1 ঘন্টা গেলে কত মিনিট? হ্যাঁ, তো মিনিটকে তুমি ঘন্টা নিতে হলে কি করতে হবে? কি দ্বারা ভাগ করবা? ধরো আমার কাছে আছে, ধরো 100 মিনিট। 100 মিনিট, 100 মিনিটকে আমি ঘন্টা নিতে চাই, তাহলে কি করতে হবে? 60 দ্বারা কি হ্যাঁ বা, তো এটা মানে এটুকু কনফিউশন থাকা যাবে না তো। মানে তুমি যে ঘন্টা মিনিট এটুকু হিসাব বুঝবে না, এটুকু নিয়ে কোনো কনফিউশন থাকা যাবে না। আমি তো জানি 1 ঘন্টা গেলে 60 মিনিট, তো মিনিট আছে, মিনিটকে আমি ঘন্টা নিতে চাইলে কি 60 দ্বারা কি ভাগ করতে হবে। তোমার এখানে আছে কি 1 ঘন্টা 20 মিনিট, তাহলে তোমার নিচে নিচে তুমি 4 ঘন্টা করে লিখছো, তাহলে উপরে কি এটা এটা ঘন্টা, এটা তো মিনিট। মিনিটটাকে তুমি ঘন্টা নিয়ে নিতে হবে না? তো নিয়ে নিছো, তাহলে তাহলে এখন কি দুটা যোগ করে দিছো, উপরেরটা উপরেটা কি যোগ করে দিছো, এই যে যোগ করে দিছো, যোগ করে দিছো, যা ক্যালকুলেশন করছো যা হয়েছে তা। দাঁড়াও,
আচ্ছা এই অঙ্কটা দেখো, অঙ্ক অঙ্ক যেগুলো বোঝানোর, অঙ্ক প্রথম অধ্যায় আর এই অধ্যায়ের প্রথম যে ক্লাস গেছে, 2 ক্লাসে বোঝানো হয়ে গেছে, এগুলো হলো বেসিক। এরপরে এগুলা যেগুলো করাইতেছে এগুলো অঙ্ক না, এগুলো হলে তোমাকে বলছো অমুকের সাথে অতটা যোগ করো, অমুকের সাথে অত থেকে বিয়োগ করো, এগুলো কোনো অঙ্ক না। এটা হলো তোমাকে যেদিকে যাইতে বলছে তুমি ওইদিকে যাইতেছো। অঙ্ক হইলো ওই জায়গায় তুমি কিভাবে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়, কার সাথে কার কিভাবে গুণ করতে হয়, ভগ্নাংশ কিভাবে প্রকাশ করতে হয়, সেটা তো আমরা আগে দেখাইছি। এখন এটা হইলো কি, আগেটা শিখানোর পরে এটা হলো একটা অগিক নিয়ম। অগিক নিয়ম হলে কিছুই তো না, তোমাকে বলছে কি এত সাথে যোগ করো বিয়োগ করো, এগুলো তো কিছুই না। তবে তুমি যোগ বিয়োগ শিখায় সেটা হলো গুরুত্বপূর্ণ, আগের অঙ্কগুলো শিখা সেটা হলো গুরুত্বপূর্ণ, সেটা শিখলে তখন এটা কিছুই না। এখন তুমি এই যে একটু আগে ভগ্নাংশ যোগ, এই যে একের সাথে এই যে এটা এটা নিয়ে ভেজাল পালা দিচ্ছ, একের সাথে কি এই যে 20 বাই কত ছিল 60, মানে কি 3, কেন? হ্যাঁ, তার মানে 1/3, 1+1/3। কেন তোমাকে এই যে এটার আগের অংশটুকু গত ক্লাসে পড়ার মধ্যে তো এই যোগটা গেছে, তো তুমি করো নাই, তুমি জানোই না যে বইয়ের মধ্যে কি আছে, তাহলে তো দরকার কি আছে জানার? তাহলে জানার দরকার নেই। এখন দেখো আর 2টা অঙ্ক করাবো, এটা করাবো আর আরেকটা অঙ্ক করাবো যেটার মধ্যে কনফিউশন বাঁচবে। এক ব্যক্তি তার মাসিক বেতনের এত অংশ কি মহার্ঘ ভাতা পায়, মাসিক বেতনের এত অংশ মহার্ঘ ভাতা পায়। তার মাসিক আয় 4200 টাকা, মাসিক আয় কত? তার মহার্ঘ ভাতা কত? জি না, এখন এখানে কথা আছে, এখানে কথা আছে, এখানে কথা হইলো মাসিক আয় 4200 টাকা। এখন এই যে মহার্ঘ ভাতা বলছে কি তার মাসিক বেতনের, আয় আর বেতন এক কথা না, আয় আর বেতন এক কথা না। যেমন সাপোজ ধরো তুমি চাকরি থেকে যেটা পাও সেটা হচ্ছে তোমার বেতন, আর ধর তুমি এই বেতনের বাইরে তোমার একটা 5 তলা বিল্ডিং আছে, তাহলে বিল্ডিং থেকে যে ভাড়াটা পাইছো সেটা তোমার আয়ের মধ্যে পড়ছে না? তাহলে ধর তুমি বেতন পাইছো 30,000, ধরো তুমি 30,000 টাকা বেতন পাও, এখন তোমার ভাড়া বাবদ পাইছো কত? বাসা ভাড়া বাবদ পাইছো পাইছো কত? 20,000, তাহলে এই 50,000 এটা হলো তোমার মাসিক আয়, আর এটা হলো তোমার মাসিক বেতন। হ্যাঁ, অন্য কোনো আইন নাই, তুমি জানো কি হবে? মহার্ঘ ভাতা এটা একটা আইন না? মহার্ঘ ভাতা এটা একটা আইন না? মহার্ঘ ভাতা কি? মহার্ঘ ভাতা যেহেতু বলছে যে মাসিক বেতনের এত অংশ মহার্ঘ ভাতা পায়, তার মানে কি তার মানে মহার্ঘ ভাতা কি মাসিক বেতন? মহার্ঘ ভাতাটা কি? মহার্ঘ ভাতা হলো এই যে বিভিন্ন বিভিন্ন সময় যে দ্রব্যমূল্য, শেষ করি তারপরে, মানে শেষ করার পরে প্রশ্ন থাকলে পরে বললো। ধরো আমরা আগে বলছি কি মাসিক বেতন হচ্ছে তুমি যেটা বেসিক পাও, বেসিক বাড়ি ভাড়া টাড়া সহ, মানে সরকারি চাকরি থেকে তোমার অ্যাকাউন্টে যেটা ঢুকে সেটা হচ্ছে তোমার মাসিক বেতন। এটার বাইরে যেটা পাও সেটা প্লাস মাসিক বেতন, মানে মাসিক বেতন প্লাস কি আদার্স আয়, এটা সমান সমান কি মাসিক আয়। এখন তোমাকে বলছে কি তুমি এই যে এত অংশ মহার্ঘ ভাতা পাও কিসের? তোমার মাসিক বেতনের, মাসিক বেতনের। তার মানে এই মহার্ঘ ভাতাটা মাসিক বেতনের মধ্যে না। আর মহার্ঘ ভাতা দেয় কখন দেয়? মহার্ঘ ভাতা দেয় হলো ধরো অনেক সময় যে দ্রব্যমূল্যের বৃদ্ধি, তখন কি করে একটু একটু মানে কি করে না, বেতন বাড়ায় না, বেতন বাড়ায় না, বেতন না বাড়ায় বলে যে আপনার যত বেসিক তার 10% হলে কি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দিবে। আপনি যে যে চাকরিতে যে যত বেসিক পান তার 10% আপনাকে মহার্ঘ ভাতা দিবে। এবং সরকার চাইলে এটা আজকে দিছে, আবার আগামী মাসে চাইলে কি বাদ দিতে পারে। কিন্তু তোমার কি বেতন বাদ দিতে পারবে? যে সাপোজ ধরো 2015 সালে যে পে স্কেল হয়েছে, সরকার চাইলে কি বলছেন আমি আগের পে স্কেলে চলে যাবো? এটা এটা পারবে না। কিন্তু মহার্ঘ ভাতাটা চাইলে পারবে। মহার্ঘ ভাতাটা হলো একটা বিশেষ ভাতা। ধরো হ্যাঁ বিশেষ, কোনো কারণে তোমার একটা এলাকা 5 মাস জলাবদ্ধ, তোমাকে বলছে যে ওই এলাকায় যারা আছে চাকরিজীবী এদেরকে কি আমরা 10% বা একটা অ্যামাউন্ট ধরে যে প্রতি মাসে 20,000 টাকা করে তাদেরকে আমি এক্সট্রা দিব, আর এটা হলো মহার্ঘ ভাতা, মানে কোন একটা আপৎকালীন ভাতা। হ্যাঁ, বিশেষ সময়ে। তার মানে এখন এইসব অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব? কিছু অঙ্ক আছে এরকম ডাইরেক্ট মান থাকলে, যদি কোনো অঙ্ক যেমন আগের অঙ্ক তো আমরা এক্স ধরছি কেন? কারণ আগের অংশ এক্স ধরছি কারণ এই পাশের অংশ ছিল সমান সমানের অংশ ছিল। আমরা জানি একটা সমাধান আমরা যখন করি দুই পাশে যদি মান থাকে তখন আমরা সমাধানটা সহজে সমাধান করতে পারি, তাই না? শেষ করতে পারি। কিন্তু এখানে ওই রকম নাই যে এত এত যোগ করলে এত মর্গ ভাতা পাইলে এত হবে, ওইরকম কিছু নাই।
এই সূত্রটাকে আমরা কি করবো, 100 ধরলে আমার অঙ্কটা করার সুবিধা হয়ে যায়। এখন আমাকে বলছে মহার্ঘ ভাতা হইলো মাসিক বেতনের, এখন আমি যদি ধরে নিই আমার মাসিক বেতন হচ্ছে, এসব ক্ষেত্রে আমার 100 দিয়ে ধরলে সুবিধা, এক্স না ধরে, এক্স না ধরে যদি আমি 100 ধরি তাহলে কি আমার সুবিধা, কারণ এক্স ধরলে হইলো তুমি যদি মাসিক বা ধরো মাসিক বেতন তোমার যদি হয় কত, তোমার ধরো এক্স হয়, তাহলে তোমার মহার্ঘ ভাতা পাইছো কত, মানে এক্স এর কি, মানে বলছি মাসিক বেতনের এত অংশ না, এক্স এর এটা এটা একটু কঠিন না, কিন্তু তুমি যদি এটা বেতন যদি এই মাসিক বেতন 100 ধরো, তাহলে 100 এর 20 মানে কি 5, এটা একটা ক্যালকুলেশন সুবিধা না, মানে এক্স, হ্যাঁ এই সমাঙ্কের ক্ষেত্রে আমরা কি করি 100 ধরি, এক্স ধরলে একটু কি, এক্স ধরলে তোমার মান হবে কি x/20, মানে এটা একটু কঠিন মান হয় না, কঠিন মান, তাহলে এক্স না ধরে তুমি যদি 100 ধরো তোমার মানগুলা কি মানে কাটাকাটি করতে তোমার সুবিধা, তার মানে দেখো আমি তোমার মহার্ঘ ভাতা হইলো 5 টাকা, মাসিক বেতন হইলো 100 টাকা, তাহলে মাস শেষে তোমার মোট মাসিক আয় কত, তো মাসিক আয় 100 যোগ 5 সমান কত, এটা তোমার মাসিক আয়, কারণ তুমি যে বেতন পাইছো আর তোমাকে বিশেষ বোনাস দিছে কি 5 টাকা, তাই মাস শেষে এটা আমি কি দেখাইলাম, এক্স ধরে তো করা যাবে, কিন্তু এক্স ধরে করা দিলে ওটা হচ্ছে আমার এখানে সরাসরি মানটা চলে আসে, সংখ্যা আছে না, সরাসরি মান আসে, ওই জন্য আমি এক্স ধরি না। তাহলে এরপরে বলছে কি, এরপর তোমার কি বলছে, তার মাসিক আয় যদি 4200 টাকা হয়, মাসিক আয় 4200 টাকা হইলে তোমার মহার্ঘ ভাতা কত, তার মানে আমরা যখন অকিক নিয়ম, আচ্ছা আরেকটা জিনিস দেখার আছে, এখানে যখন বলছে দেখো অকিক নিয়ম সাধারণ আমরা কি হবে, যে মানটা দেয়া থাকে, যে মানটা দেয়া থাকে সেটা আমরা আগে লিখি, আর যে মানটা বের করতে হবে সেটা কোথায় লিখি, শেষে লিখি। তাহলে এখানে আমাকে কি বলছে, মাসিক বেতন মাসিক আয় 4200 টাকা হলে মহার্ঘ ভাতা কত, তাহলে কি বের করতে হবে মহার্ঘ ভাতা, তাহলে আমাকে মহার্ঘ ভাতা পরে লিখতে হবে, আর মাসিক আয়টা কোথায় লিখতে হবে, আগে লিখতে হবে, এটা হলো এটুকুলো মনে রাখার বিষয়। তার মানে আমাকে মাসিক আয় আগে লিখতে হবে, মাসিক আয় 4200 টাকা হলে আমার এই মহার্ঘ ভাতা কত, ওই মাসিক আয় 105 টাকা হলে মহার্ঘ ভাতা কত 5 টাকা, মাসিক আয় 1 টাকা হইলে কত, আর মাসিক আয় কত 4200 টাকা হইলে 5 গুণন কাটাকাটি করো, তুমি করো না, আমি বুঝি না, দেখলে তো হবে না, দেখো মানে এগুলো হলে একদম পরীক্ষিত, যার যত সমস্যা সে তত বেশি কি করে অবহেলা করে, তুমি করতে হবে তো, এই এখন বুঝে দিলাম না, এখন তো করো, করবা তো, খাতা বন্ধ করে রাখো কেন, হ্যাঁ 5 দিয়ে কাটলে 5 2 10, 21, 21 2 9 42, তার মানে এই অঙ্কের মধ্যে আমার কি ছিল, এই অঙ্কের মধ্যে এই যে মহার্ঘ ভাতা, এটা মনে রাখো মহার্ঘ ভাতা এটা হলো একটা বিশেষ কিছু, এটা মাসিক বেতনের সাথে এটা কোনো সম্পর্ক নাই, হ্যাঁ হ্যাঁ, তার মানে এটা হলো যে কোনো মতো বাদ দিতে পারে চাইলে সরকার, এটার সাথে মাসিক বেতনের ওইটা এক জিনিস না, মাসিক আয়, এই যে এটাই তো হঠাৎ উপর ইয়ে করলে তো মাথার মধ্যে ঢুকবে না, মানে যে কি তবে না, আমরা ওই যে এমসিকিউতে শতাংশ অঙ্কগুলা, শতকরা অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সবসময় 100 ধরে করবো, শতকরা শতাংশ, হ্যাঁ এগুলো 100 ধরে করলে আমার কাটাকাটি অনেক সুবিধা হয়ে যায়। হয়েছে, সবার হয়েছে, কারো প্রশ্ন থাকলে করতে হবে, তুমি বুঝছো, প্রশ্ন থাকলে করতে হবে, অ্যাটলিস্ট প্রয়োজনে অন্যরা গেলে প্রয়োজনে করবে, সমস্যা নাই, তাও সমস্যা নাই। আচ্ছা আজকে এই যে কম্পিউটার ধরাতে, তোমাদের কম্পিউটারটা ধরাতে আজকে সময়টা আমার ওইদিকে চলে গেছে, কম্পিউটার এই জন্য সময় দিচ্ছি, কারণ ম্যাথে হলো এই যে কেন ম্যাথে কতদিন এক্সট্রা সময় দিচ্ছি, ম্যাথে হলো মাঝে মধ্যে সময় দেওয়া হবে,
কিন্তু কম্পিউটার টম্পিউটার এগুলো তো সময় দেওয়া যাবে, মানে ওইরকম সময় দিব না। এই জন্য যেহেতু কম্পিউটার আজকে ম্যাথ একটু কম ছিল, কম বুঝাইলাম, কারণ হচ্ছে কি দেখো, তোমরা হইলো কিছু আছে কি এমনি থিয়া থিয়া ইয়া করো, আমরা হইলো এগুলো বুঝি যে কে কিরকম। এই আজকে যে অঙ্ক গেছে, দেখো অঙ্কের মধ্যে মাত্র একজন মনে হয় 16 পাইছে, বাকি 10-এর উপরে পাওয়া নাই। আর এমন আমি এতটুকু এটা শিওর, আমার মনে হয় ম্যাক্সিমামের মোটামুটি 2-1 ছাড়া হয়তোবা বাকিরাও কিন্তু ম্যাথ ভালোভাবে করতে পারো নাই। অথচ ম্যাথের যে অংশটুকু ছিল ওইটুকু ছিল মেইন, এবং আমাকে একটা পার্সনও আমাকে কোনো প্রবলেম পাঠাও নাই, একটা পার্সন আমাকে প্রবলেম পাঠাও নাই। তার মানে তুমি সবই পারো। সব পারলে এগুলা কিছু তো না। এই যে আমি বলছি অৌকিক নিয়ম, অৌকিক নিয়ম তো কিছুই না। অৌকিক নিয়ম যাক বলছে এত সাথে এত যোগ করো, এত সাথে গুণ করো, অমুকের এত, এগুলা কিছুই না। তুমি তো ওই অংশটুকু তুমি, তার মানে প্রবলেম পাঠানো মানে তুমি পারো। আর তুমি কতটুকু পারো এটা তো এমনিই বুঝি, যে 2 পাও 3 পাও কতটুকু পারো এমনি বোঝা যায়। তার মানে তুমি দেখো, তুমি সিরিয়াস না হলে আমার দ্বারা কিছু করার নাই। আর হইলো এই কম্পিউটারের যে পাটা দেখাইলাম, সমস্যা থাকলে, কারণ কম্পিউটারে আর বোঝানোর তেমন কিছু নাই, অঙ্কগুলো বাইনারি আছে ছিল, আর হইলো এই যে কোডেরটা। আর তার মানে এরপর তো পরীক্ষার মাধ্যমে যাবে। আর ম্যাথ তো আমরা মাঝে মধ্যে এক্সট্রা সময় দিব, কিন্তু এক্সট্রা সময় দিয়ে যেটা হয়, মানে যে জন্য দেওয়া, ওইটা তো কাজ হয় না। তোমাদের অনেকের সমস্যা আছে, তোমরা শুক্রবার আসার কথা ছিল, যাদের সমস্যা তারা কেউ আসো নাই। আসো নাই মানে তুমি পারো, তুমি তো সেটা পারো তো না, মানে কোন ধরনের, তুমি যেহেতু আসো না, তুমি পারো, তাহলে তুমি তাহলে তো তুমি আজকে করতে তো পারো নাই। তুমি সিরিয়াস না হলে তাহলে আমি এক্সট্রা সময় দিব কিভাবে? আর আরেকটা জিনিস হলো, যাদের ব্যাসের সমস্যা হয়, এরপরে কি করবা, যাওয়ার সময় যেখানে সমস্যা প্রশ্ন করবা, সমস্যা কি? কারো যদি প্রকাশ্যে যদি প্রশ্ন করতে সমস্যা হয়, তুমি পরে প্রশ্ন করো, তাও সমস্যা নাই। আর তা আমি বলছি যে তোমার সমস্যা তুমি ইয়েতে পাঠানোর দরকার নাই, গ্রুপে দেওয়ার দরকার নাই। আমি তোমার যদি পার্সোনালি দাও, তোমার যদি লজ্জা লাগে, গ্রুপে তোমার দরকার নাই, তুমি আমাকে পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে দাও, তাহলে তো বুঝবে না যে এটা কার সমস্যা, এটা তো ওটা বলবো না প্রয়োজনে কার সমস্যা, আমরা আমি করাই যাবো, তাতে সমস্যা কি? কিন্তু সেটা তোমাকে বের করতে হবে। আর গ্রুপে 6, 7, 8, 9 এর রেগুলার অঙ্ক বই দিব, যাতে ম্যাথে একদম সমস্যা যোগ বিয়োগ পারো না, ওখান থেকে ওই জিনিসগুলো প্র্যাকটিস করবা। কারণ আগে নিজে বেসিকটা স্ট্রং করো, নচেত কিন্তু হবে না। বাতি দিয়ে দাও। হ্যাঁ আজকে শেষ। ও